আজকের এই বিশেষ এক্সপ্লেনারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, প্রশান্ত মহাসাগরের কথা উঠলেই চোখের সামনে সবার আগে কি ভেসে ওঠে? বিশাল এক শান্ত নীল জলরাশি, তাই তো? কিন্তু আজ আমরা এই মহাসাগরের এমন কিছু দিক নিয়ে কথা বলবো যার বিশালতা, প্রচণ্ড ক্ষমতা আর লুকিয়ে থাকা রহস্যগুলো আক্ষরিক অর্থেই আমাদের কল্পনার সম্পূর্ণ বাইরে। তো চলুন পৃথিবীর সবচেয়ে বড় এই ভৌগোলিক রহস্যের একেবারে গভীরে প্রবেশ করা যাক। শুরুতেই দারুণ একটা ঐতিহাসিক বৈপরীত্য বা আয়রনি দিয়ে শুরু করা যাক। 1520 সালের কথা। পর্তুগিজ নাবিক ফার্ডিন্যান্ড ম্যাগেলান যখন প্রথমবারের মতো এই বিশাল জলরাশিতে এসে পৌঁছান, তখন এর শান্ত রূপ দেখে মুগ্ধ হয়ে তিনি এর নাম দিয়েছিলেন মার প্যাসিফিকো, যার মানে হল শান্ত সমুদ্র। কিন্তু আসল চমকটা তো এখানেই। ম্যাগেলানের চোখে যা ছিল একেবারে শান্ত স্নিগ্ধ একটা সাগর, বাস্তবের চিত্রটা তার ঠিক উল্টো। এই শান্ত চেহারার ঠিক নিচেই লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে ধ্বংসাত্মক আর প্রলয়ঙ্করী এক ভূমিকম্প-প্রবণ অঞ্চল। এটাই আমাদের আজকের প্রথম বড় প্যারাডক্স। পর্ব এক বিশাল বিভ্রম, অকল্পনীয় বিশালতাকে বোঝা। প্রশান্ত মহাসাগরের আসল ক্ষমতাটা বুঝতে হলে সবার আগে এর অবিশ্বাস্য আয়তনের বিষয়টা আমাদের মাথায় ঢোকাতে হবে। একটু কল্পনা করার চেষ্টা করা যাক। পৃথিবীর 7টি মহাদেশের সমস্ত স্থলভাগ যদি আমরা কোনোভাবে একসাথে জোড়াও লাগাই, তার আয়তন দাঁড়াবে মোটামুটি 15 কোটি বর্গ কিলোমিটারের মতো। কিন্তু প্রশান্ত মহাসাগরের একার আয়তনই প্রায় 16.5 কোটি বর্গ কিলোমিটার। মানে পৃথিবীর পুরো স্থলভাগকে খুব অনায়াসেই এর ভেতরে ঢুকিয়ে দেওয়া যাবে, আর তারপরও বেশ খানিকটা জায়গা এমনি ফাঁকা পড়ে থাকবে। ভাবা যায়? আর এই সুবিশাল জলরাশি কিন্তু শুধু একঘেয়ে ফাঁকা সাগর নয়, এর বুকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে 25,000-এরও বেশি দ্বীপ। পুরো পৃথিবীর মোট দ্বীপের প্রায় 80% এই একটা মহাসাগরের ভেতর। আর এই দ্বীপগুলোর অনেকটিতেই রয়েছে সম্পূর্ণ আলাদা, বাইরের জগৎ থেকে একেবারে বিচ্ছিন্ন কিছু অদ্ভুত ইকোসিস্টেম। পর্ব 2, একটি ভূতাত্ত্বিক ইঞ্জিন, যেসব শক্তি আমাদের পৃথিবীকে গড়ছে। প্রশান্ত মহাসাগর আসলে স্থির কোনো জলের ট্যাঙ্ক নয়, এটি অত্যন্ত সক্রিয় আর গ্রহ পরিবর্তনকারী একটা শক্তিশালী ইঞ্জিন। ইতিহাসের দিকে একটু ফিরে তাকালেই বিষয়টা পরিষ্কার হবে। এই যে মহাসাগর, এটি তৈরি হয়েছে বিশাল এক ভূতাত্ত্বিক ভাঙ্গাগড়ার মাধ্যমে। প্রায় 20 কোটি বছর আগে প্যানজিয়া নামের সেই সুপার কন্টিনেন্ট যখন ভেঙে যেতে শুরু করল, তখন থেকেই বিশাল সব টেকটনিক প্লেট প্রতিনিয়ত সরছে, একে অপরের সাথে ধাক্কা খাচ্ছে, একটা প্লেট আরেকটার নিচে ঢুকে যাচ্ছে। এই নিরন্তর সংঘর্ষের চূড়ান্ত ফলাফলই হল আজকের প্রশান্ত মহাসাগর। আর এই প্লেটগুলোর সংঘর্ষের কারণেই মহাসাগরের চারপাশে তৈরি হয়েছে চরম অস্থিতিশীল একটা রিং বা বলয়। একে বলা হয় প্যাসিফিক রিং অফ ফায়ার। পৃথিবীর প্রায় 75% সক্রিয় আগ্নেয়গিরি আর 90% ভূমিকম্পের জন্য এটাই দায়ী। 2011 সালে যে ভয়ানক সুনামিটা আঘাত এনেছিল, মনে আছে নিশ্চয়ই? তার পেছনের মূল কারণও ছিল এই রিং অফ ফায়ারেরই তীব্র নড়াচড়া। তবে শুধু ভূতাত্ত্বিক ক্ষমতাই নয়, আবহাওয়া নিয়ন্ত্রণের ক্ষেত্রেও প্রশান্ত মহাসাগর যেন পুরো পৃথিবীর একটা বিশাল গ্লোবাল থার্মোস্ট্যাট। এল নিনো বা লানিনার মতো ঘটনাগুলোর নাম তো আমরা প্রায়ই শুনি, তাই না? মহাসাগরের পৃষ্ঠের তাপমাত্রার সামান্য একটু হেরফের হলে হাজার হাজার মাইল দূরের আবহাওয়া সরাসরি বদলে যায়। কোথাও হয়তো দেখা দেয় তীব্র খরা, আবার কোথাও শুরু হয় ভয়ঙ্কর বন্যা। পর্ব 3, গভীরের রহস্য, অতল গহ্বরে ডুব। তো ওপরের পৃষ্ঠতলের এই অপরিসীম ক্ষমতা তো দেখলাম, এবার চলুন সমুদ্রের তলদেশের সেই ভয়ঙ্কর আর ঘুটঘুটে অন্ধকার গভীরে একটু ডুব দেওয়া যাক। এই গভীরতা যে ঠিক কতটা, সেটা বোঝানোর জন্য একটা চমৎকার তুলনা টানা যেতে পারে। পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টকে যদি উল্টো করে মারিয়ানা ট্রেঞ্চের চ্যালেঞ্জার ডিপে ডুবিয়ে দেওয়া হয়, তাহলে কি হবে জানেন? পুরো এভারেস্টও তলিয়ে যাবেই, তার ওপরেও আরও প্রায় 2 কিলোমিটার গভীর অন্ধকার জলরাশি বেঁচে থাকবে। আর এই ট্রেঞ্চের একদম নিচে জলের চাপ কত জানেন? প্রায় 1000 অ্যাটমসফিয়ার। এই অকল্পনীয় চাপ পদার্থের সাধারণ আচরণকেই একেবারে বদলে দেওয়ার জন্য যথেষ্ট। এই চাপের বিষয়টা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা একটু সহজ করে বলি। ধরুন, একটা মানুষের মাথার খুলির ঠিক ওপরে 7.5 টন ওজনের আস্ত একটা হাইড্রোলিক প্রেস বসিয়ে চাপ দেওয়া হচ্ছে। ঠিক এমনটাই ফিল হবে সেখানে। কোনো সাধারণ ধাতু বা প্রযুক্তি দিয়ে এত বিশাল আর পৈশাচিক চাপ সহ্য করা বলতে গেলে একেবারেই অসম্ভব। কিন্তু প্রকৃতির সবচেয়ে বড় বিস্ময় বা প্যারাডক্স বোধহয় এখানেই। এত প্রচণ্ড চাপ, জমে যাওয়া ঠান্ডা আর ঘুটঘুটে অন্ধকারের মাঝেও দিব্যি প্রাণের অস্তিত্ব টিকে আছে। ফুটন্ত আর বিষাক্ত হাইড্রোথার্মাল ভেন্টগুলোর চারপাশে সম্পূর্ণ আলাদা এক ইকোসিস্টেম গড়ে উঠেছে, যাদের বেঁচে থাকার জন্য সূর্যের এক ফোঁটা আলোরও দরকার হয় না। একেবারে অবিশ্বাস্য একটা ব্যাপার। পর্ব 4, গ্লোবাল লাইফলাইন
ভূরাজনীতি, অর্থনীতি এবং বাণিজ্য। সমুদ্রের একদম গভীর থেকে এবার বরং একটু ওপরের দিকে ওঠা যাক। আধুনিক মানব সভ্যতা টিকে থাকাটা কিভাবে এই জলরাশির সাথে আষ্টেপৃষ্টি জড়িয়ে আছে সেটা জানাটাও খুব জরুরি। প্রশান্ত মহাসাগর শুধু যে এর সামুদ্রিক প্ল্যাঙ্কটনের মাধ্যমে আমাদের অক্সিজেন দিচ্ছে তা কিন্তু নয়, এটি পুরো বিশ্বের একটা বিশাল ফুটবল বা খাদ্যের ভাণ্ডার। সারা বিশ্বে যত সামুদ্রিক মাছ ধরা হয় তার প্রায় ৭০% কিন্তু আসে এই একটা মহাসাগর থেকে। আর ভূরাজনৈতিক দিক থেকে দেখলে সাউথ চায়না সি বা দক্ষিণ চীন সাগর আজ এক চরম উত্তেজনাকর অঞ্চলে পরিণত হয়েছে। এখানে একদিকে যেমন রয়েছে বিশাল তেল ও গ্যাসের খনি, অন্যদিকে বিশ্বের মোট সমুদ্র বাণিজ্যের ১/৩ এই পথে হয়ে থাকে। ফলে নিজেদের সামরিক উপস্থিতি আর কৌশলগত প্রভাব বিস্তারের জন্য পরাশক্তিগুলো প্রতিনিয়তই এখানে প্রতিযোগিতায় লিপ্ত রয়েছে। তবে এই বিবাদপূর্ণ বাণিজ্য রুটগুলোর ঠিক নিচেই কিন্তু আধুনিক বিশ্বের আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ লুকিয়ে আছে। সেটা হল সাবমেরিন ক্যাবল। সমুদ্রের তলদেশ দিয়ে যাওয়া এই অদৃশ্য তারের জালি ইন্টারনেট আর আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থাকে সচল রেখে পুরো বিশ্বকে একসাথে জুড়ে রেখেছে। শেষ পর্ব, অজানা সীমান্ত, চূড়ান্ত প্যারাডক্স। এই এক্সপ্লেনারের একেবারে শেষ পর্যায়ে এসে আমরা সবচেয়ে বড় আর চমকপ্রদ প্যারাডক্সটির মুখোমুখি দাঁড়িয়েছি। আমাদের খাদ্য, আবহাওয়া, এমনকি এই যে গ্লোবাল ইন্টারনেট, সবকিছুর জন্যই আমরা এই মহাসাগরের উপর এতটা নির্ভরশীল। অথচ একটা অবাক করা সত্য হল, এই সুবিশাল সমুদ্রতলের প্রায় ৮০% আধুনিক বিজ্ঞানের কাছে আজও সম্পূর্ণ এক অজানা রহস্য হয়ে রয়ে গেছে। ব্যাপারটা একটু মজার, তাই না? প্রযুক্তিগত দিক দিয়ে মহাকাশের শূন্যতায় ন্যাভিগেট করাটা আমাদের জন্য অনেক সহজ হয়ে গেছে। অথচ আমাদের নিজেদেরই গ্রহের এই অন্ধকার, প্রচণ্ড চাপযুক্ত আর রেডিও সিগন্যালবিহীন গভীর সমুদ্রে অনুসন্ধান চালানোটা তার চেয়ে বহুগুণ বেশি কঠিন এবং বিপজ্জনক। নাসার মতো বড় বড় প্রতিষ্ঠানগুলো এখন এই চরম সামুদ্রিক খাতগুলো নিয়ে গবেষণা করছে, যাতে বোঝা যায় অন্য কোনো গ্রহে প্রাণের অস্তিত্ব কিভাবে টিকে থাকতে পারে। তো এখন একটা প্রশ্ন মাথায় আসতেই পারে, মারিয়ানা ট্রেঞ্চের কই প্রচণ্ড চাপ আর ফুটন্ত অন্ধকারের মধ্যে যদি একেবারে অচেনা কোনো ইকোসিস্টেম বেঁচে থাকতে পারে, তবে এই অন্ধকার গভীরে আমাদের জন্য ভবিষ্যতে আর কি যুগান্তকারী রহস্য অপেক্ষা করছে? প্রশান্ত মহাসাগর কি তাহলে সবসময় আমাদের চেয়ে এক ধাপ এগিয়ে থাকবে?